এই 8টি উদাহরণকে ব্যাখ্যা করতে যদি 8 মিনিট সময় আমাকে দেন, তাহলে আপনার কাছে বর্ণ বিশ্লেষণের বিষয়টি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এখন আপনার মনে হচ্ছে যে এই বর্ণ বিশ্লেষণ কেন শিখব? কারণ ইন্টারভিউ বোর্ডে আপনাকে সরাসরি বর্ণ বিশ্লেষণ করতে দেবে। ক্লাস 3, 4 বা 5 এর বইয়েও কিন্তু প্রচুর বর্ণ বিশ্লেষণ রয়েছে, যেগুলো ইন্টারভিউ বোর্ডে আপনার সামনে আসতে পারে। তাই আজকে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং বর্ণ বিশ্লেষণ সম্বন্ধে সাধারণ কিছু ধারণা অর্জন করবেন। তাহলে প্রথমেই রয়েছে মঞ্চ। বেশ, এবারে এটা কিন্তু ধ্বনি বিশ্লেষণ নয়, মাথায় রাখবেন, এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তাহলে ম হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ, যার মধ্যে কিন্তু আমরা অ কে এর সঙ্গে পেয়ে থাকি। তাহলে মঞ্চ, এই যে মঞ্চ, এই ময়ের মধ্যে কিন্তু অ রয়েছে। তাহলে ম, এখানে আমরা একটা হলন চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ ম থেকে অ কে আলাদা করে দিলাম। তাহলে ম, অ এখানে চলে এলো। এইবার দেখুন, এই যে যুক্ত ব্যঞ্জনটি আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই দুটো ব্যঞ্জন যুক্ত হয়েছে। তাই আমি এখানে দুটো ব্যঞ্জনকে যুক্ত করে দিয়েছি, মাঝে কিন্তু কোনো অ রাখিনি। এবং সবার শেষে এই যে চটি রয়েছে, তাহলে চ এর সঙ্গেও নির্দিষ্ট একটি অ রয়েছে। তাই এখানে চ এবং সবার শেষে অ হয়ে গেল মঞ্চ। আশা করি এই প্রথম যে উদাহরণ, সেই উদাহরণ থেকে আপনি কিছু ধারণা পেলেন। কোন কোন ধারণা পেলেন? প্রথম ধারণা, আমরা এখানে যে সকল ব্যঞ্জন বর্ণগুলিকে লিখব, তার নিচে কিন্তু আমরা হলন চিহ্ন দেব। এটা হচ্ছে প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা হচ্ছে, যখন যুক্ত ব্যঞ্জন, এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনকে আমরা ভাঙবো, তখন তার মাঝে কিন্তু কোনো অ আসবে না। এবং যুক্ত ব্যঞ্জনের শেষে কিন্তু একটি অ আসতে পারে, আবার কখনো নাও আসতে পারে। এবার আপনার মনে হচ্ছে কেন নাও আসতে পারে, সেটা ক্রমশ প্রকাশ্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন। বেশ, তাহলে প্রথম যে উদাহরণ, সেখান থেকে নির্দিষ্ট কিছু ধারণা আমাদের জন্মালো যে আমরা ব্যঞ্জন বর্ণ লিখলে তার নিচে অবশ্যই হলন দেব, এবং যুক্ত ব্যঞ্জনকে যখন ভাঙবো, তখন যুক্ত ব্যঞ্জনের মাঝে কিন্তু অ সেটা আসবে না, শেষে আসতে পারে আবার নাও পারে। বেশ, এবারে আমরা চলে যাই 2 নম্বর উদাহরণে, যেখানে রয়েছে অন্ধকার। বেশ, তাহলে অ, অ হচ্ছে একটি স্বরধ্বনি বা স্বরবর্ণ, যাকে আমাদের আর বিশ্লেষণ করা যায় না। তাহলে অ, অই থেকে গেল, অ এর নিচে হলন দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ, এবারে রয়েছে দন্ত নয়ে ধয়ে। তাহলে আমরা এর আগে দেখেছি, যখন আমরা যুক্ত ব্যঞ্জনকে ভাঙবো, তখন তার মাঝে কোনো স্বরবর্ণ বা স্বরধ্বনি আসবে না। তাহলে অ, এই যে দন্ত ন, এখানে দন্ত ন চলে এলো, এবং তারপরেই ধ চলে এলো, মাঝে কোনো অ কিন্তু আসবে না, যেহেতু যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো অ থাকে না। বেশ, এবারে অ, দন্ত নয়ে ধয়ে অ। তাহলে ধয়ের শেষেও কিন্তু ধয়ের সঙ্গে একটা অ আছে। তাহলে ধয়ের সঙ্গে যে অ আছে, সেই ধয়ের সঙ্গে অটিকে আমরা আলাদা করে ভেঙে দিয়েছি। তাই সেই যে ধয়ের সঙ্গেকার অ, সেই অটা এখানে চলে এসেছে। বেশ, এবারে ক, তারপরে আছে আ এবং র, এবং সবার শেষে দেখুন একটি অ রয়েছে। এখন বিতর্ক হচ্ছে এই অটিকে নিয়ে, যে এই অটি কি শেষ পর্যন্ত আসবে না আসবে না। এবারে ছোট থেকে আমরা যে বর্ণ বিশ্লেষণ করে এসেছি, সেখানে অন্ধকারের এই যে র, তার শেষে কিন্তু একটা করে অ দিয়েছি। অর্থাৎ আমরা কিন্তু কেউ অন্ধকারও বলি না, আমরা বলি অন্ধকার। কিন্তু বর্ণ বিশ্লেষণ করার সময় আমরা তার শেষে অ দিই। কিন্তু এখন আপনি যদি আমাদের যে পর্ষদের বাংলা বইটা আছে, সেটাকে একটু খুলে দেখেন, কোনটা খুলে দেখবেন আমি তাও বলে দিচ্ছি। যদি তৃতীয় শ্রেণীর যে পাতাবাহার বই, সেটা একেবারে শেষের দিকে দেখেন, তাহলে সেখানে রয়েছে যে আমরা যখন বর্ণটি শব্দটিকে শেষ করছি, তার শেষে যদি অকারান্ত উচ্চারণ না থাকে, সেক্ষেত্রে অ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই যে আমার কথা, তাকে সমর্থন করার জন্য এই মুহূর্তে আপনাকে একটা নির্দিষ্ট ছবি দেখতে হবে। দেখুন, এখানে যে ছবিটি, সেখানে অন্ধকার রয়েছে, এবং এই অন্ধকারটিকে আমরা যদি শেষে অব্যবহার করতাম, তাহলে কিন্তু 8টা ঘরের প্রয়োজন হতো। কিন্তু এখানে দেখুন 7টা ঘর রয়েছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই যে নির্দিষ্ট বই, এখানে কিন্তু বলা হচ্ছে যে শেষে অটা ব্যবহার হবে না। তাহলে আপনি দেখতে পেলেন যে এখানে অটিকে আমি আলাদা করে কালো রং দিয়ে কেন লিখেছি না, আগে আমরা যখন শিখেছি বর্ণ বিশ্লেষণ, তখন কিন্তু এই অন্ধকার উচ্চারণ হলো নাকি অন্ধকারও উচ্চারণ হলো,
কিচ্ছু যায় আসতো না, কারণ বিষয়টা হচ্ছে বর্ণ বিশ্লেষণের, ধ্বনি বিশ্লেষণের নয়। তাই এখানে যেহেতু র আছে, র মানেই হচ্ছে র যোগ অ, সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন আপনাকে উদাহরণ দেখিয়ে দিলাম যে আপনি যদি নির্দিষ্ট সেই উদাহরণ দেখেন, আবার দেখুন পাহাড়, সেই পাহাড় শব্দে কিন্তু বিশ্লেষণ করলে সেখানে ছটা আমাদের বর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখুন 5টা ঘর দেওয়া আছে। অর্থাৎ পাহাড়ও যদি হতো তাহলে ডয়ে শূন্য রয়ের শেষে একটা অ আসতো, কিন্তু পাহাড়ও যেহেতু নয়, পাহাড়, তাই এখানে কিন্তু 5টা ঘর দেওয়া রয়েছে। আশা করি আপনি ব্যাপারটিকে বুঝতে পারলেন। তাহলে অন্ধকার, একে যদি বর্ণ বিশ্লেষণ করি, আমাদের শেষে এসে একটা বিতর্ক সৃষ্টি হলো। আমরা ছোট থেকে শিখে এসেছি এই অটা বসবে, কিন্তু এখনকার যে পর্ষদের বাংলা পাতাবাহার বই, সে বলছে এই অটা বসবে না। তাহলে আশা করি অন্ধকার এই বর্ণটিকে বিশ্লেষণ করতে গিয়ে আপনি দ্বিতীয় ধারণা পেলেন। আপনাকে বলেছি যে 8টা, এখানে যে উদাহরণ নিয়েছি সেটা 8 রকমের, এই 8 রকমের বিষয়বস্তু জানতে পারলেই বর্ণ বিশ্লেষণ আপনার কাছে সহজ হয়ে যাবে। বেশ, তাহলে অন্ধকার এই যে শব্দটির বর্ণ বিশ্লেষণ, সেখান থেকে আমরা জানতে পারলাম যে শেষে যদি অ এর উচ্চারণ হয় তাহলে আমরা অ লিখব, আর শেষে যদি অ এর উচ্চারণ না হয় তাহলে আমরা অ লিখব না। এক্ষেত্রে বিতর্ক থাকতে পারে, আমি বিতর্কের জায়গায় যাচ্ছি না, আমি নিজের চোখে যেটা দেখেছি পাতাবাহার বইয়ে সেটাই আপনাদেরকে উল্লেখ করলাম। বাকি আপনি যেটাকে সঠিক মনে করবেন সেটা আপনার কাছে সঠিক। বেশ, এবার আমরা চলে আসি 3 নম্বরে, হচ্ছে ব্যস্ত। বেশ, তাহলে দেখুন ব্যস্ত বানানটিকে লিখতে গিয়ে আমরা কি লিখেছি, আমরা প্রথমে ব লিখেছি, তারপর অন্তস্থ জ লিখেছি। তাহলে বয়ের সঙ্গে অন্তস্থ জয়ের একটা সন্ধি হয়েছে, সেটা যুক্ত হয়েছে, তাকে আমরা ভেঙে দিলাম। এইবারে দেখুন যখন আমরা অন্তস্থ জ লিখছি তখন সেই অন্তস্থ জয়ের শেষে কিন্তু একটা অ অবশ্যই আছে। তাহলে ব অন্তস্থ জ অ চলে এলো। এবার তারপর হচ্ছে দন্তস্ব ত। বেশ, দন্তস্ব ত লিখলাম। এবার দেখুন ত মানেই হচ্ছে যে তয়ের সঙ্গে কিন্তু একটা অ যুক্ত আছে, তাই না? যে অটি আমরা এর আগে অন্ধকার লেখার সময় লিখছিলাম না, কারণ অন্ধকার উচ্চারণ করতে গিয়ে আমরা অন্ধকারও বলছি না, তাই এই অটিকে এখন বাংলা বইয়ে দেওয়া নেই। ঠিক একই ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত একটা উদাহরণ, যে ব্যস্ত, আমরা ব্যস্তর শেষে কিন্তু অ উচ্চারণ করছি, তাই এই ক্ষেত্রে কিন্তু ব্যস্ততে কিন্তু অটা থাকবে, এই নিয়ে কোনো দ্বিধা নাই। বেশ, এরপর চলে যাই পড়না। কেন পড়না এই নির্দিষ্ট উদাহরণটিকে নিয়ে এলাম, দেখুন এখানে রয়েছে প, পয়ের সঙ্গে একটা অ আছে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এবারে দেখুন মূর্ধন্য ন, রেফ আকার আছে। তাহলে এই যে রেফ, এই রেফ রয়ের আমরা দুটো রূপকে পাই, একটা হচ্ছে রেফ, একটা হচ্ছে র ফলা। তাহলে এই যে রেফ, এই রেফ কিন্তু যে বর্ণের মাথায় বসেছে তার আগে উচ্চারিত হয়। তাহলে পড়না, এই উচ্চারণে দেখুন প, অ, র, ন, আ। ঠিক আছে, তাহলে এই যে রেফটা, সেই রেফটা কিন্তু এই মূর্ধন্য নয়ের আগে উচ্চারিত হচ্ছে। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোথাও রেফ দেখতে পাবো, সেই রটা যে বর্ণের মাথায় বসে আছে তার আগে উচ্চারণ হচ্ছে, পরে কিন্তু নয়। যখনই আমরা র ফালা ব্যবহার করব তখন সেটা পরে উচ্চারিত হবে। তাহলে পড়না, এই যে নির্দিষ্ট এক্সাম্পলটিকে কিন্তু এই জন্য এখানে নিয়ে এসেছি, যাতে আপনার মাথায় ঢুকে যায় এটাই, যে মূর্ধন্য নয়ের মাথায় বসেছে মানে মূর্ধন্য নয়ের আগে সেটা উচ্চারিত হচ্ছে, তাই এই এক্সাম্পলটা আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, এইবার আমরা চলে যাই চন্দ্রবিন্দুতে। চাঁদা। বেশ, চাঁদা বানানটি আপনি যখন ছোটবেলায় লিখেছেন তখন কেমন করে লিখতেন? চয়ে চন্দ্রবিন্দু আকার দয়ে আকার, আমি সেটাই লিখেছি, চয়ে চন্দ্রবিন্দু আকার দয়ে আকার। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো ভুল নাই। এইবার আমরা যদি বামনদেব চক্রবর্তীর বইটিকে দেখি তাহলে এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আধুনিক যে ধারা সেখানে কিছু কিছু বৈয়াকরণবিদ বলছেন যে এখানে এই এক্সাম্পলটা একটু ভুল আছে। কেন না, এই যে চন্দ্রবিন্দু সে কিন্তু চয়ের শেষে যে আ রয়েছে তাকে প্রভাবিত করছে, তাই না? চাঁদা তাকে চাঁদা করে দিচ্ছে। তাহলে এই যে চন্দ্রবিন্দুটা সে কিন্তু এই অটিকে প্রভাবিত করছে, তাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অটিকে, চন্দ্রবিন্দুটিকেই অয়ের মাথায় যদি বসিয়ে দিই তাহলে সেটা কিন্তু ঠিক হবে। আবার কোথাও কোথাও দেখছি যে এখানে এমনটা না করে চ যোগ আ যোগ চন্দ্রবিন্দু দিয়ে তারপরে দ আ দিচ্ছে। তাহলে চাঁদা বা চন্দ্রবিন্দুকে ধরে নিন চাঁদ হতে পারে সেটা। সেখানে আমি 3টে এক্সাম্পলের কথা বললাম, এই 3টে উদাহরণই কিন্তু আমি নিজের চোখে দেখেছি। এক হচ্ছে চ যোগ আ যোগ চন্দ্রবিন্দু যোগ দ যোগ আ,
আর একটা হচ্ছে যে চন্দ্রবিন্দুকে আলাদা করে দিচ্ছে না, তাকে আয়ের মাথায় দিয়ে দিচ্ছে, ঠিক আছে, দিয়ে এই একটা গঠিত হচ্ছে। আর একটা হচ্ছে যেটা বামনদেব চক্রবর্তী মহাশয়ের বই আমি দেখেছি, যে সেখানে চন্দ্রবিন্দুটাকে আগে দিয়ে দিচ্ছে যোগ আ যোগ দ যোগ আ। এবারে কোনটা ঠিক আমার জানা নেই, আমি তিনটেই নির্ভরযোগ্য জায়গায় নির্ভরযোগ্য বইয়ে দেখেছি, তিনটেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এইবারে যদি আপনি বলেন যে আমি কি মনে করি, আমি যেটা মনে করি, আমার মনে হয় যে অপেক্ষাকৃত এইটাকে আমার ঠিক বলে মনে হয়, যে আ তার মাথায় চন্দ্রবিন্দু দিয়ে দিলাম, দিয়ে যেমন যেটা আছে সেটা আছে। যেহেতু চাঁদার এই যে চন্দ্রবিন্দু, সেটা চাঁদার এই চয়ে আকারটাকে প্রভাবিত করছে, এবং চন্দ্রবিন্দু সেটা একা কোথাও ব্যবহার হতে পারে না, অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া সে ব্যবহার হতে পারে না, বা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া সে উচ্চারিত হতে পারে না। তাহলে এখানে চন্দ্রবিন্দু যেহেতু আয়ের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, তাই আমার মনে হয় তাকে আয়ের মাথায় বসিয়ে দেওয়াটা ঠিক হবে। আমি অনুমান করে বলছি, আমি কোনো ব্যাকরণের পণ্ডিত নই বা বৈয়াকরণবিদ নই, আমি আমার অনুমান থেকে বললাম, এবং নিজের চোখে তিনটে বইয়ে তিন রকম উদাহরণ দেখেছি, সেটাকেও আপনাকে বলে দিলাম। বেশ, এবারে চলে আসি দুঃখ। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই 8টা এক্সাম্পল হলেই যত রকমের বর্ণ বিশ্লেষণের সমস্যা হতে পারে সেই সকল সমস্যা এর মধ্যে আপনি পাবেন। বেশ, এবারে হচ্ছে দুঃখ। এই দুঃখ যে বর্ণ বিশ্লেষণ, সেটা দ তার সঙ্গে রস্যউ দেওয়া আছে, তাহলে দ যোগ রস্যউ হয়ে গেল। এইবার এখানে বিসর্গ, এখানে বিসর্গ বসিয়ে দিলাম, তারপর খ, এবং দুঃখ, ক্ষয়ের শেষে অয়ের উচ্চারণটা হচ্ছে, তাই এখানে অ বসিয়ে দিলাম। এবার আপনার মনে হচ্ছে যে এটা নির্দিষ্ট কি উদাহরণ হলো, যেখান থেকে আপনি কিছু তথ্য পেতে পারেন? সব তো একই ব্যাপার না, একই ব্যাপার না। দেখুন, আমরা কিন্তু এই যে ম, চ, এগুলো সবই কিন্তু একটা করে নিচে হসন্ত বা হলন চিহ্ন দিচ্ছি, তাই না? যেহেতু এগুলো ব্যঞ্জন বর্ণ, তাহলে আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণের দলে একেও কিন্তু খুঁজে পাই, কিন্তু আমরা এর নিচে কোনো চিহ্ন দিচ্ছি না, হসন্ত বা হলন চিহ্ন দিচ্ছি না। তাহলে আপনি যখনই এই বিসর্গ, চন্দ্রবিন্দু, অনুস্বর এগুলোকে দেখবেন, তখন কিন্তু সেখানে কোনো আপনি এই হসন্ত চিহ্ন দেবেন না। এইটাকে বোঝানোর জন্যই আমি এই এক্সাম্পলটিকে নিয়ে এসেছি। বেশ, মিটে গেল। এইবারে আমরা চলে যাই ক্ষমতা। বেশ, ক্ষমতা, এই যে ক এবং মূর্ধন্য স, এই দুটির সমন্বয়ে কিন্তু এটি যুক্ত হয়েছে, দিয়ে একটি যুক্ত ব্যঞ্জনের রূপ নিয়েছে। তাহলে আমরা যখন কয় মূর্ধন্য স একে যখন বিশ্লেষণ করছি, আপনারা জানেন যে যখন এই যুক্ত ব্যঞ্জনকে বিশ্লেষণ করব, তার মাঝে কিন্তু কোনো অ আসবে না। তাহলে ক্ষমতা মানে হচ্ছে ক, তার সঙ্গে মূর্ধন্য স, এবার শেষে তো আসবেই, তাহলে শেষে একটা অ এলো, তারপর ম, অ, ত, আ, যেমন হয় সেরকম। তাহলে এই এক্সাম্পলটা আপনাকে কি সাহায্য করছে? এটাই সাহায্য করছে যে শব্দের মাঝে আপনি যখন কয়ে মূর্ধন্য ষকে দেখবেন, তখন তাকে কিন্তু এইরকম করে বিশ্লেষণ করে দেবেন। এখানটা এটা যদি মুছে দিয়ে আমি লিখে দিই যে এইটা, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ একে আমরা এখনো বিশ্লেষণ করতে পারি। সেটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। এটাই হচ্ছে এই যে এক্সাম্পলটা কেন এখানে স্থান পেয়েছে সেই ব্যাখ্যা করলাম। অর্থাৎ যেখানে আপনি কয়ে মূর্ধন্য ষকে দেখতে পাবেন, সেখানে কিন্তু এরকম করে তাকে ভেঙে দেবেন, এই হচ্ছে বিষয়। বেশ, এবারে পরবর্তী 8 নম্বর এক্সাম্পল, যেখানে রয়েছে পানসি। এবার এই পানসি একটা সাধারণ বর্ণ বিশ্লেষণ কেন আমি এই তালিকায় নিয়ে এলাম, তার উত্তর হচ্ছে, দেখুন, দন্তনয়ের নিচে কিন্তু হসন্ত চিহ্ন দেওয়া রয়েছে, তার ফলে কি হলো, প, এখানে প কে পেয়ে গেলেন, আকার দেওয়া রয়েছে, আ কে পেয়ে গেলেন, দন্তন রয়েছে, দন্তন কে পেয়ে গেলেন। এবার এর আগে আমরা যখন বর্ণ বিশ্লেষণ করছিলাম, তখন দন্তন মানেই কিন্তু একটা হলন দিয়ে সেখানে একটা অ লিখে দিচ্ছিলাম, কিন্তু এখানে যেহেতু হলন দেওয়াই রয়েছে, কাজে দেখুন দন্তনয়ের পরে কিন্তু অ স্থান পাইনি। তারপর দন্তস্ব, রস্বই, এই দেখুন দন্তস্ব, রস্বই আমরা কিন্তু এখানে যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, আশা করি তাহলে এই যে নির্দিষ্ট চিহ্ন, সেই চিহ্নটির জন্য বর্ণ বিশ্লেষণের মধ্যে কি পার্থক্য এলো সেটা আপনি বুঝতে পারলেন। বেশ, এবারে যদি এই যে চিহ্নটি এখানে না থাকতো তাহলে কি হতো? যদি না থাকতো, তাহলে এই যে দন্তন্য, তারপরে কিন্তু একটি নির্দিষ্ট অ এখানে এসে যুক্ত হতো। তাহলে যদি চালাকি করে কোনো একটি বর্ণ বিশ্লেষণে এইরকম একটি চিহ্ন দিয়ে দেয়, তাহলে আপনি মনে রাখবেন যে সেই যে ব্যঞ্জন, তার সঙ্গে যে অটি যুক্ত আছে, সেটাকে আপনি এখানে দেখাবেন না।
আশা করি এই 8টি এক্সাম্পলকে দিয়ে আপনার বর্ণ বিশ্লেষণের বেশ কিছুটা অংশ এই মুহূর্তে ক্লিয়ার হয়ে গেল। বেশ, এবারে দেখুন স্টার দিয়ে এখানে আমি হঠাৎ লিখে রেখেছি। কেন না, এই হঠাৎ শব্দটিকে দিয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, কারণ এই প্রশ্নের উত্তর আমি নিজে এখনো খুঁজে পাইনি। এবার যে হঠাৎ এর বর্ণ বিশ্লেষণ কি হবে? বেশ, হ, তার সঙ্গে অ রয়েছে, তার সঙ্গে ঠ রয়েছে, তার সঙ্গে আ রয়েছে, অর্থাৎ এতটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে শেষটাই। শেষে এখানে ত দিয়ে একটা হলন দিয়ে দেবো নাকি এরকম খণ্ডত্বকেই বসিয়ে দেবো। এখন এটা নিয়েই কিন্তু এই যে উদাহরণ তার মধ্যে সমস্যা আছে। বেশ, এবার দেখুন এটা হচ্ছে ত, এটা হচ্ছে খণ্ডত। খণ্ডত মানে কি? খণ্ডত মানে হচ্ছে একটা ত যে তয়ের সঙ্গে অটা যুক্ত নাই, সেটাই হচ্ছে খণ্ডত্ব। অর্থাৎ এই যে তলায় একটা হলন, তাহলে ত তার যে উচ্চারণ স্থান, হ্যাঁ, তার সঙ্গে খণ্ডতয়ের কিন্তু কোনো মিল নেই, কিন্তু তয়ের নিচে একটা হলন দিয়ে যদি আমরা তাকে অবর্জিত করে দিই তাহলে কিন্তু এই মুহূর্তে এই দুটির উচ্চারণ অনেকটা মিলে যায়, তাই না? তাহলে আমরা হঠাৎ এখানে কিন্তু আমি অনেক জায়গায় দেখলাম যে হ যোগ অ যোগ ঠ যোগ আ যোগ ত দিয়ে একটা হলন দিয়ে দিয়েছে, এই খণ্ড তয়ের কোনো অস্তিত্ব নেই, তার পরিবর্তে শেষে ত দিয়ে একটা হলন দিয়ে দিয়েছে। এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই খণ্ড ত মানেই তো তয়ের নিচে হলন দেওয়া বিষয়। তাহলে আমরা যদি এখানে শুধুমাত্র তয়ের নিচে হলন টলন না দিয়ে এখানে একটা এই খণ্ডত্বকেই বসিয়ে দিই তাহলে কি খুব একটা ভুল হবে? আমার মনে হয় ভুল হবে না। আপনি একটু ভেবে দেখবেন কি হতে পারে। আবার কেউ কেউ যদি বলেন যে না এখানে ত বসাতে হবে, তাহলে ত বসিয়ে দিলাম এবং তয়ের নিচে একটা হলন দিয়ে দিলাম, মানে কিন্তু এই খণ্ডতয় হয়ে গেল। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে যেখানে আপনি খণ্ডত্বকে দেখতে পাবেন সেখানে দুটো বিকল্প রাস্তা আপনার কাছে থাকছে। এক হচ্ছে আপনি চাইলে সেখানে ত দিয়ে তলায় হলন দিয়ে দিতে পারেন, আর একটা হতে পারে সেখানে সরাসরি খণ্ডত্বকে বসিয়ে দিতে পারেন। তাহলে আমার মনে হয় যে এই যে হঠাৎ বা খণ্ডত্বয়ের যে ব্যবহার সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে বর্ণ বিশ্লেষণের এই যে জটিলতা, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, যদি এই নির্দিষ্ট বিষয় কটা বুঝে গিয়ে থাকেন তাহলে যত বড় বর্ণ বিশ্লেষণই হোক না কেন আপনার কোথাও আটকাবে না। ঠিক আছে, বেশ, তাহলে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আপনার যে প্রিয়জন, বন্ধু বান্ধব তাদের মাঝে আমাদের এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন। সকলে দেখুক, আমাদের পরিবার আরো অনেক অনেক বড় হোক এবং আমরা একে অপরে সমৃদ্ধ হই একে অপরের সংস্পর্শে থেকে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।